হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো অষ্টম শ্রেণীর গণিত। এই বইটা বের করো এবং আমরা চলে আসবো আমাদের যে অধ্যায় আছে 12 নম্বর অধ্যায় মিশ্রণ, সেই মিশ্রণ চ্যাপ্টারে আমরা চলে আসবো। দেখো এই বই থেকে তোমাদের যে অধ্যায়টা আছে 12 নম্বর অধ্যায় মিশ্রণ, ঠিক আছে, এই অধ্যায়টা তোমাদের আজ করে দেখাবো। খুব ভালো চ্যাপ্টার। আমরা এই অধ্যায় থেকে তোমাদের প্রথম একটা ক্লাস যে কষে দেখিয়ে দিয়েছে 12, পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। পার্ট 1 ক্লাসে আমরা 1 থেকে 6 অবধি অঙ্কগুলো করানো হয়ে গেছে। আজকে আমরা দেখে নেব পার্ট 2 ক্লাস। তো পার্ট 2 ক্লাসে আমরা রেখেছি যে অঙ্কগুলো আমরা 7 থেকে করাবো, ঠিক আছে। এই যে পার্ট 2 ক্লাস আমরা 7 থেকে শুরু করব আজকের ক্লাসে। তো চলো বেশি দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেব। দেখো আমাদের যে প্রথম অঙ্ক 7 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব কী বলছে। এখানে বলছে দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশের ফলের রস ছিল। দুটি পাত্র আছে যাদের আয়তন সমান। আমি যদি দুটি পাত্র তোমাদের এখানে দেখাই, দেখো এই যে আমাদের ধরো একটি পাত্র নিলাম আমি, আর একটি পাত্র বলেছি, দুটি পাত্র সমান আয়তনের দুটি পাত্র আছে। তো দুটি পাত্রের মধ্যে কি আছে? ফলের রস আছে। দেখো 1/3 1/4, মানে এখানে 1/3টা বড় আছে 1/4-এর চেয়ে, এটা মনে রাখতে হবে। লব সমান হরে যে বড় সেই ছোট, যে ছোট সেই বড়। তাহলে প্রথম পাত্র এটা। দেখো এখানে আমাদের এই যে 1/3টা বেশি আছে, তাহলে আমি ধরো এই অবধি দিলাম, এই অবধি দেখালাম, ঠিক আছে। এখানে আমি দেখালাম 1/3 ফলের রস আছে এতে। আর এতে কম আছে, তো কমটা আমি একটু কম দেখিয়ে দিই। এই যে আমি কম দেখালাম। তাহলে এখানে আমাদের আছে 1/4, এখানে আছে আমাদের 1/4 ফলের রস আছে পাত্রের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, এভাবে দুটি পাত্রে ফলের রস আছে, একটা পাত্রে 1/3 অংশ ফলের রস আছে, আর একটা পাত্রে ফলের রস আছে 1/4 অংশ। তারপরে বলছে আমি পাত্র দুটির অবশিষ্টাংশ, মানে অবশিষ্টাংশ বলতে যতটা আর বাকি আছে, এই যে ফাঁকা আছে, মানে পাত্রটা তো এখান থেকে আছে আমাদের, আর এই অবধি ফলের রস, তাহলে এটা হচ্ছে আমাদের অবশিষ্টাংশ। এবার সেই অবশিষ্টাংশ জলপূর্ণ করে, মানে এখানে জলপূর্ণ করবে, ঠিক আছে। মানে এই জায়গায় আমাদের কী করবে, এই জায়গায় আমাদের জল ভরবে। এখানে এখানে আমাদের কিন্তু এখানে জল আছে, এই অংশটা আমাদের জলপূর্ণ করবে। তো সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। দেখো জলপূর্ণ করে মানে দু জায়গায় কিন্তু জল ঢালছে, এখানেও কিন্তু আমাদের জল ঢালা হচ্ছে, এখানে আমাদের জল ঢালা হচ্ছে। এবার এই যে জল ঢাললো, জল ঢালে মিশ্রণ হয়ে গেছে, এখানেও মিশ্রিত, এখানেও মিশ্রিত। তাহলে জল মিশ্রিত যে ফলের রস বলছে একটি অন্য পাত্রে, এই যে জল মিশ্রিত ফলের রস অন্য পাত্রে ঢালা হলো, মানে একটা বড় পাত্র আছে, আমি একটা বড় পাত্র দেখাচ্ছি তোমাদের। এই বড় পাত্রে এই যে দুটি মিশ্রণ কিন্তু এখানে ঢালছে, ওকে, মানে এই মিশ্রণটাও এখানে ঢালবে, আর এই যে মিশ্রণটাও, এই মিশ্রণটাও, এই মিশ্রণটা ঢালবে, আর এই মিশ্রণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে এই দুটো মিশ্রণ কিন্তু এই পাত্রে ঢালা হবে। আচ্ছা, তাহলে বলছি এই যে নতুন পাত্রে ঢালা হবে এই পরিমাণটা, তো নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত হবে? মানে এই পাত্রে যে ঢালবে, এখানে কিন্তু আমাদের দেখো এখানে যতটা আমাদের দাঁড়াবে এই যে জল মিশ্রিত যে মিশ্রণটা, তাই না। তো জল মিশ্রিত যে মিশ্রণটা যে আছে, মানে ফলের রস আর জল মিশ্রিত যে মিশ্রণটা, তাহলে এখানে এর মধ্যে থেকে আমাদের ফলের রস এবং জলের পরিমাণে অনুপাতটা বের করে দেখাতে হবে। খুব ভালো একটা প্রশ্ন। তো দেখো আমরা করব কিভাবে, আমরা প্রথমে দেখে নেব যে মোট এখানে কতটা ফলের রস থাকবে। তাহলে মোট ফলের রস থাকবে, দেখো এই যে এত অংশ আর এত অংশ, এই দুটোকে যোগগুলি মোট ফলের রস। তাহলে নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণটা যদি আমরা বের করতে চাই, চলো আমরা দেখাচ্ছি এখানে যে নতুন এই পাত্রে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন পাত্র, এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নতুন পাত্র। তা নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণ,
মানে এই যে ফলের রসটা 1/3 অংশ আর 1/4 অংশ এখানে যে ঢালা হয়েছিল, তাহলে এখানে আমাদের ফলের রসের পরিমাণটা কত হবে? দেখো প্রথম পাত্রে ছিল 1/3 অংশ আর দ্বিতীয় পাত্রে আছে 1/4 অংশ, তাহলে দুটো অংশকে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে এটা 12 লসাগু পাবা। 3 4 লসাগু 12 পাবা, কারণ 3 4 তো লসাগু যাবে না, লসাগু না গেলে গুণ করে নিতে হয়। এবার 3 দিয়ে ভাগ করো, 3 4 12 আর 4 1 4, 4 3 12, 3 1 3। তো আমাদের এখানে মানটা দাঁড়িয়ে যাবে, দেখো এটা হচ্ছে 7/12, 7/12 অংশ। এই যে নতুন পাত্রে যে ফলের রসের পরিমাণটা আছে 7/12 অংশ আমরা দেখালাম। ওকে, এবার নতুন পাত্রে কতটা জল আছে সেই জলের পরিমাণটা কিন্তু আমাদের এখানে দেখাতে হবে, তারপর তো আমরা অনুপাতটা বের করতে পারবো। তাহলে এখন দেখো জল যে কতটা ঢালা হয়েছিল, তো এখানে দেখো প্রথম পাত্রে এই যে পরিমাণ জল ঢালা হয়েছে এখান থেকে, লক্ষ্য করো তোমাদের এই যে অংশটা, ধরো এখান থেকে আমাদের জল ঢালা হয়েছে, তো তাহলে এই জলের পরিমাণটা কতটা সেটা কিন্তু বের করতে হবে। প্রথম পাত্রে জলের পরিমাণ কত, দেখো কি করে বের করব? টোটাল তো আমাদের পাত্রটাকে যদি 1 অংশ ধরে নিই, তাহলে এই যে 1 অংশ পরিমাণের মধ্যে ফলের রসের পরিমাণটা জানা আছে, তাহলে 1 অংশ থেকে ফলের রসের পরিমাণটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটা কিন্তু এই যে অবশিষ্ট অংশটা কিন্তু জলের পরিমাণ। তাহলে এভাবে প্রথম পাত্রে জলের পরিমাণ বের করে নেব, ঠিক আছে? তো চলো প্রথম পাত্রে বের করি, তারপরে আমরা দ্বিতীয় পাত্রে বের করব। তাহলে এখানে লিখব যে প্রথম পাত্রে জলের পরিমাণ, প্রথম পাত্রে জলের পরিমাণটা লক্ষ্য করো এখানে কত হবে। দেখো আমি সম্পূর্ণ পাত্রটাকে যেটা বললাম যে 1 অংশ ধরে নিলাম, সেই 1 অংশ থেকে ফলের রসের পরিমাণটা বাদ দিব 1/3 অংশ, -1/3 অংশ, এত অংশ। তাহলে 1 অংশ থেকে ফলের রসের পরিমাণটা বাদ দিলে পরে তোমরা প্রথম পাত্রের জলের পরিমাণটা পেয়ে যাবা। চলো আমরা এটাকে বিয়োগ করি, ভগ্নাংশের যোগ বিয়োগ। লসাগু 3 এখানে একটাই ঘর আছে, 3 1 3 -3 3 মিলে গেলে একটা নেমে যাবে অংশ। তো এটা যদি বিয়োগ করো 3 থেকে 1 বাদ দিলে 2, 2/3 অংশ। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ দেখো কতটা জল আছে, 2/3 অংশ জল আছে, দেখো এটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার দ্বিতীয় পাত্রে আমরা এই যে জলের পরিমাণটা বের করব একইভাবে। তাহলে 1 অংশ থেকে 1/4 অংশ বাদ দিতে হবে, ফলের রসের পরিমাণটা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখব এখন দ্বিতীয় পাত্রে জলের পরিমাণ। এখানেও আমরা কি করব, ওই যে 1 অংশ মোট থেকে 1 অংশ থেকে এই যে সম্পূর্ণ যে পাত্রের পরিমাণটা 1 অংশ, সেখান থেকে ফলের রসটা যে আছে 1/4 অংশ, তাহলে 1/4 অংশটা আমরা বাদ দিয়ে দেবো। এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো লসাগু 4 পাবা, এটা 4 1 4, এটা গুণ হয়ে যায়, 4 1 4, 4 4 মিলে গেলে একটা নেমে যাবে অংশ, এটা বিয়োগ করে এটা 3/4 এটা অংশ হয়ে যাবে। দেখো আমরা কিন্তু দ্বিতীয় পাত্রে জলের পরিমাণটা বের করলাম কতটা, 3/4 অংশ। এখন যে এই যে জলটা, এই যে দুটি পাত্রের জলটা তো এখানে এসে প্রথম পাত্রে এখানে ঢালা হয়েছিল, তাই না? তাহলে এই যে নতুন পাত্রে, তাহলে এই দুটি পাত্রের প্রথম পাত্রের জল এবং দ্বিতীয় পাত্রের জল নিয়ে এসে যে নতুন পাত্রের জলের পরিমাণটা যে হয়েছিল কতটা, তাহলে এই দুটি পাত্রের জলের পরিমাণটা যতটা আছে সেই জলের পরিমাণটাই হবে নতুন পাত্রের জলের পরিমাণ, তাই তো? তো চলো আমরা দুটি পাত্রে জলের পরিমাণটা বের করে নিয়েছি, এদেরকে যোগ করলে আমরা পেয়ে যাব নতুন পাত্রের জলের পরিমাণটা। কারণ তোমাদের জানতে হবে যেটা এই জলটাই তো এখানে এসে জমা হয়েছে। তাহলে আমরা এখন লিখব নতুন পাত্রে মোট জলের পরিমাণ। চলো নতুন পাত্রে মোট জলের পরিমাণ। দেখো এখানে সমান সমান, তাহলে মোট জল কতটা হবে, এই যে প্রথম পাত্রে জল ছিল 2/3 অংশ, 2/3 অংশ,
আর দ্বিতীয় পাত্রে জল ছিল 3/4 অংশ, 3/4 অংশ, এদেরকে যোগ করতে হবে। ওকে, চলো ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। এখানে যে লসাগু করো 3 আর 4 লসাগু, এখানেও লসাগুটা তোমরা পেয়ে যাবা 12 লসাগু পেয়ে যাবে। 3 4 লসাগু তো যাবে না, তা 3 4 লসাগু আমাদের কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে লসাগুটা হয়ে গেল আমাদের 12। আচ্ছা, তাহলে এখানে দেখো 3 4 12, 4 এটা দিয়ে ভাগ করতে হয়, আর যেটা ভাগ করে পাবা সেটা উপরে আবার গুণ করতে হয়। 3 4 12 4, আর 4 আর 2 গুণ করে 4 2 8, মানে হরটা দিয়ে ভাগ করে যত পাবা ভাগফলটা, এই যে ভাগফল 3 পেলাম, 3 4 12 4 পেলাম, সেই 4 দিয়ে আবার লবের সঙ্গে গুণ, মানে 4 আর 2 গুণ, 4 2 8 প্লাস আবার হর দিয়ে ভাগ করো, 4 3 12 3, এই যে 3 পেলা, 3 আর 3 গুণ, 3 3 9, 8 আর 9 যদি যোগ করি আমরা, 8 9 যোগ করে কত পেয়ে যাবো? 17 হয়ে যাবে আমাদের। আর নিচে 12 অংশ। তাহলে দেখো নতুন পাত্রে মোট জলের পরিমাণটা পেয়ে গেলাম, কতটা জল ছিল। ঠিক আছে, তাহলে নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণও বের করে নিয়েছি, আর নতুন পাত্রে মোট জলের পরিমাণও বের করে নিলাম। তাহলে নতুন পাত্রে ফলের রস, যে বলেছে আমাদের দেখো প্রশ্নে, যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণে অনুপাত কত, এখন কিন্তু বেরিয়ে আসবে না। তো চলো আমরা এখন ফাইনালি অ্যান্সারটা যে বের করবো, যে নতুন পাত্রে, এই যে আমরা যেটা লিখবো এখানে দেখো, এই যে নতুন পাত্রে ফলের রস, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত, সমান সমান। দেখো প্রথমে ফলের রস আছে, যেটা আমরা নতুন পাত্রে মোট ফলের রসের পরিমাণটা কিন্তু আমরা বের করে রেখেছি। এই যে দেখো সেটা 7/12 অংশ। ঠিক আছে, এই যে আমাদের এটা হচ্ছে আমাদের ফলের রসের পরিমাণ 7/12 অংশ। তাহলে মোট ফলের রস হচ্ছে 7/12 অংশ ইজ টু, আর মোট যে নতুন পাত্রের মোট জলের পরিমাণটা বের করে রাখলাম 17/12, দেখো এই মানটা নিব 17/12। এবার এই যে অনুপাতটাকে আমরা লঘিষ্ঠ করে নেব। এবার দেখো হরে 12 12 সমান আছে, তাহলে 12 12 ভ্যানিশ করতে পারবা, তোমরা এভাবে কেটেও দিতে পারো। ঠিক আছে, কাটাকাটি করলেও হবে, অসুবিধা নাই। তাহলে আমাদের উপরে 7 রইল, এই যে লবটা, আর এখানে আমাদের 17 রইল। তাহলে কিন্তু পেয়ে গেলাম যে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের যে অনুপাতটা হয়ে গেল অ্যান্সারটা 7:17। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন ছিল, একদম তোমরা ভালো করে বুঝতে পারবা। ওকে, চলো এরপরে আমরা চলে আসবো 8 নাম্বার প্রশ্নে। দেখো 8-এর প্রশ্নটা এখানে বলছে, রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। আচ্ছা, 3টি সমান মাপের কিন্তু গ্লাস আছে, যাতে শরবতে ভর্তি আছে। এই 3টি গ্লাসের শরবত, মানে 3টি গ্লাসের যে শরবত আছে, এই শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাতগুলো দেওয়া আছে। মানে এই যে প্রথম পাত্র যদি ধরি, তো প্রথম পাত্রে জল আছে 3 আর সিরাপ আছে 1, এইভাবে একইভাবে দ্বিতীয় পাত্রে আছে, তৃতীয় পাত্রে আছে। তাহলে আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। তাহলে হিসাব করে দেখি ওই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হবে। মানে এখন কিন্তু 3টি সমান মাপের পাত্র আছে, এই যে 3টি সমান মাপের পাত্র। এখানে আমি দেখাচ্ছি 3টি পাত্রকে, এইভাবে 3টি সমান মাপের পাত্র আছে। ওকে, এবার এদের প্রত্যেককে একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছে। এই যে আমি বড় পাত্র একটা দেখালাম। তাহলে এখানে আমাদের দেখো, আমাদের এই যে প্রথম পাত্রে যদি বলি, যে প্রথম পাত্রে যে আমাদের কি আছে, মানে সম্পূর্ণ ভরে দিয়েছে শরবতে, তার প্রথম পাত্রে কত অংশ জল থাকবে আর কত অংশ সিরাপ থাকবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো আনুপাতিক ভাগার থেকে, কারণ এর অনুপাতটা কিন্তু কত 3:1 বলেছে প্রথম পাত্রটা। দ্বিতীয় পাত্রে যে আমাদের শরবত আছে, যেটা জল সিরাপের অনুপাতটা 5:3, আর তৃতীয় পাত্রে আছে 9:7। ওকে, তাহলে এখান থেকে
কত অংশ জল আছে আর কত অংশ সিরাপ আছে আমরা সেটা কিন্তু বের করতে পারবো, তাই তো। তাহলে আমরা এখানে লিখব যে প্রথম পাত্রে জল আছে, মানে জল সিরাপগুলোকে আমরা আলাদা করে নেব। ওকে, তখনই বুঝতে পারবো যে নতুন পাত্রে কতটা জল আছে আর নতুন পাত্রে কতটা সিরাপ আছে। মানে তিনটি, এই যে দেখো এই যে তিনটি পাত্রের যে শরবতগুলো আছে একটি এই পাত্রে ঢালা হয়েছিল, তাহলে এই পাত্রে ঢালা হলে পরে এখানে আমাদের কতটা জলের পরিমাণ আছে আর কতটা সিরাপের পরিমাণ আছে তার অনুপাতটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে পৃথকভাবে প্রত্যেকটা পাত্রের জলের পরিমাণটা বের করতে পারবো আনুপাতিক ভাগাড় থেকে, আর সিরাপের পরিমাণটা বের করতে পারবো, ঠিক আছে, প্রত্যেকটি পাত্রের। তো চলো সেটা আমরা করি। তো আমরা প্রথমে করব, প্রথম পাত্রে কী আছে, প্রথম পাত্রে জল আছে, আগে জলটা বের করি। তো আমরা শুরু করে দেবো প্রথম প্রথম পাত্রে জল আছে, দেখো প্রথম পাত্রে জল কতটা থাকবে, এই যে প্রথম পাত্র এটা, তাহলে এখানে জলের পরিমাণটা কিন্তু 3, এই যে অনুপাতে যেটা আছে 3, তাহলে এখানে 3 বাই আনুপাতিক যোগ 3 আর 1 যোগ করবা 4, 3/4 অংশ আনুপাতিক ভাগাড় অনুসারে বের করলাম। প্রথম পাত্রে জল আছে 3/4 অংশ এবং সিরাপ আছে, প্রথম পাত্রে সিরাপ বের করছি, সিরাপ আছে, সিরাপ কতটা থাকবে, সিরাপের পরিমাণ 1 আছে, তাহলে 1 বাই আনুপাতিক যোগ যেটা 4 এত অংশ। তাহলে প্রথম পাত্রে জলের পরিমাণ এবং সিরাপের পরিমাণ বের করে নিলাম। এবার দ্বিতীয় পাত্রে বের করব। দ্বিতীয় পাত্রে জল আছে, দেখো দ্বিতীয় পাত্রে জলের পরিমাণটা কিন্তু 5, প্রথমে কিন্তু আমাদের প্রশ্নে জল আছে, তাহলে 5 হচ্ছে জল, তাহলে 5 বাই আনুপাতিক যোগ করবা, 5 আর 3 যোগ করে 8 হবে, 5/8 অংশ। এবং সিরাপ আছে, সিরাপ দেখো দ্বিতীয় পাত্রে যেটা 3, তাহলে 3/8 অংশ। এবার তৃতীয় পাত্রে বের করব। এবার আমরা লিখব তৃতীয় পাত্রে জল আছে, তৃতীয় পাত্রে জল থাকবে, দেখো অনুপাতটা দেখো 9, তাহলে 9 বাই আনুপাতিক যোগ করো, 9 আর 7 যদি যোগ করে নাও না, তা 9 আর 7 16 হবে, তাই 9/16 এত অংশ। এবং সিরাপ আছে, সিরাপ থাকবে, দেখো সিরাপের পরিমাণটা 7 ভাগ আছে, তাহলে 7/16 অংশ। এবার দেখো এই যে টোটাল যে শরবত, 3টি পাত্রের শরবত একটা নতুন পাত্রে ঢালা হয়েছিল, এখানে দেখো এই যে বলে দিয়েছে নতুন পাত্রে ঢালা হলে তাহলে জল ও সিরাপের পরিমাণ অনুপাত বের করতে বলেছে। তো এটা কিন্তু আমাদের নতুন পাত্র, এই পাত্রটা আমাদের নতুন পাত্র। তাহলে এই যে নতুন পাত্রে কতটা জল থাকবে কতটা সিরাপ থাকবে সেটা তো বের করতে পারবো। এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় পাত্রের জলের পরিমাণটা যোগ করে নিব, তাহলে জলের পরিমাণটা পেয়ে যাব। আর প্রথম দ্বিতীয় তৃতীয় পাত্রের সিরাপের পরিমাণটা যদি যোগ করে নিই তাহলে আমরা মোট সিরাপের পরিমাণটা পেয়ে যাব নতুন পাত্রের। তো চলো আমরা এখন বের করব যে নতুন পাত্রে মোট জল আছে। ওকে, এভাবে লিখব। তা আমরা লিখব এখন নতুন পাত্রে মোট জল আছে। দেখো এই যে 3টি পাত্রের যে জল বের করে রেখেছি সেই জলের পরিমাণগুলো যোগ করে নাও। দেখো প্রথম পাত্রে জল ছিল 3/4 অংশ, আর দ্বিতীয় পাত্রে জল ছিল 5/8 অংশ, এখানে 5/8 অংশ, আর তৃতীয় পাত্রে জল ছিল 9/16 অংশ, এখানে 9/16 অংশ। এই যে নতুন পাত্রের মোট জলের পরিমাণ এত অংশ। তাহলে আমরা চলো ভগ্নাংশে
যোগ বিয়োগ করে দেখাবো। 4, 8 আর 16-এর যে লসাগুটা, দেখো এখানে একটা লসাগুর সহজ বুদ্ধি আছে, তোমরা তো বসিয়ে লসাগু করতে পারবা, তা আমি একটা সহজ বুদ্ধি তোমাদের শেখাচ্ছি। দেখো 4, 8, 16 এর লসাগুটা না 16 হবে। একবারে কী করে বুঝলাম 16 লসাগুটা হবে? সেটা বোঝার জন্য দেখো এই যে বড় সংখ্যাটায় 16 আছে না, এই বড় সংখ্যাটাকে ছোট দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, মানে 16কে 4 দিয়েও ভাগ যাবে, 16কে 8 দিয়েও ভাগ যাবে। তাহলে 4, 8, 16 লসাগুটা পেয়ে যাবা, 16 পেয়ে যাবা। এভাবে তোমরা সংক্ষেপে লসাগুটা করে নিতে পারবা। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়, মানে এই ক্ষেত্রে হয় যখন ভাগ চলে যাবে তখন কিন্তু, আর ভাগ যদি না যায় তো তোমাদের লসাগুটা বসিয়ে করতে হবে। চলো আমরা পেয়ে গেছি এখানে লসাগু 16। এবার 4, 4 এ 16 এটা দিয়ে ভাগ করতে হয়। 4, 4 এ 16 4, আর 4 আর হাত উপরে আছে 3, 4, 3 এ 12, এখানে 12 হবে। এবার 8 দিয়ে ভাগ করে 16কে, 8 2 এ 16 মানে 2, 2 আর 5 গুণ করে 2 5 10, আর 16 16 যে মিলে যায় তারপরে 9টা নামিয়ে দিবা। এতে যোগ করে নাও। দেখো এখানে 12 আর 10 যোগ করলে 22, আর 22 আর 9 যোগ করলে 31, তাহলে উপরে 31 আর নিচে আমাদের 16, তাহলে এত অংশ। তাহলে দেখো এই যে নতুন পাত্রে কতটা জল আছে তার কিন্তু পরিমাণটা বের করলাম, ঠিক আছে, অংশে বের করলাম 31/16 অংশ। এই যে নতুন পাত্রে এতটা কিন্তু জল আছে। এরপর আমরা বের করব নতুন পাত্রে কতটা সিরাপ আছে। চলো আমরা বের করি। এখন আমরা লিখব যে নতুন পাত্রে মোট সিরাপ আছে, নতুন পাত্রে মোট সিরাপ আছে। দেখো আমি এখানে দেখাই যোগটা। তাহলে নতুন পাত্রে মোট সিরাপ থাকা মানে 3টি পাত্রে, হ্যাঁ, প্রত্যেকটি পাত্রে যতটা করে সিরাপ ছিল তাদের সিরাপের অংশগুলো যোগ করে নিব। তাহলে প্রথম পাত্রে যে সিরাপ ছিল 1/4 অংশ, তাহলে এখানে আমরা 1/4 অংশ যোগ হবে। দেখো দ্বিতীয় পাত্রে সিরাপটা বের করে রেখেছি 3/8 অংশ, 3/8 অংশ। আর তৃতীয় পাত্রে দেখো সিরাপের পরিমাণটা বের করে রেখেছি 7/16 অংশ, তাহলে 7/16 অংশ এখানে আমাদের অংশ। আবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগটা দেখো, লসাগুটা কিন্তু 16 হবে আগের মতো। এই যে 4 8 দিয়ে 16কে ভাগ যাচ্ছে, তাহলে লসাগু 16। 4 4 এ 16 4, 4 1 এ 4, 8 দিয়ে 16 2, 2 আর 3 গুণ করে 2 3 6, আর 16 16 মিলে গেছে, 7টা নামিয়ে দাও। এবার উপরে যদি যোগ করে দেখো 4 আর 6 যোগ করে 10, 10 আর 7 যোগ করে 17, তাহলে 17 আর নিচে আছে আমাদের 16, এত অংশ। তাহলে দেখো আমরা নতুন পাত্রে মোট জলের পরিমাণটা বের করে নিয়েছি, আর নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণটাও বের করে নিয়েছি। তাহলে আমাদের যে প্রশ্ন করেছিল যে এখানে দেখো যে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণে অনুপাতটা কী হবে, এখন আমরা অনুপাতটা বের করে নেব। তো চলো অতএব দিয়ে আমরা লিখব যে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত, সমান সমান। দেখো আমরা নতুন পাত্রে যে মোট জলের পরিমাণটা বের করলাম 31/16 অংশ, তাহলে এখানে 31/16 ইজটু অনুপাত। আর নতুন পাত্রে মোট সিরাপের পরিমাণটা বের করেছি 17/16 অংশ, ঠিক আছে, মানে এই মানটা আর এই মানটা নিয়ে কিন্তু আমাদের অনুপাত হবে। তাহলে এখানে লিখবো আমরা 17/16 অংশ। তো দেখো এবার এটাকে লঘিষ্ঠ করে নেবো, এখানে কিন্তু 16 16 ভ্যানিশ হয়ে যাবে, যেহেতু মিলে গেছে হর সমান। তাহলে উপরে আমাদের দেখো যে 31 নেমে গেল, আর এখানে আমাদের 17 রয়ে গেল। তাহলে নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণে অনুপাতটা আমরা পেয়ে গেলাম 31:17, এটা কিন্তু আমাদের অ্যান্সার। কারণ একে লঘিষ্ঠ করা যাবে না, আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তো এইভাবে কিন্তু 8 নম্বর অঙ্কটা করে নিতে হবে। পরে আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 9-এর প্রশ্নটা কি বলছে এখানে লক্ষ্য করো। 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7।
এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে, মানে এই যে দুই প্রকার পিতল আছে, ঠিক আছে, তাদের আবার দেখো এই অনুপাতে মেশাবে। 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণে অনুপাত কী হবে। মানে এখানে আমাদের প্রথম প্রকার যে আছে পিতলের তামা আর দস্তার অনুপাত কিন্তু বলে দিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম, ঠিক আছে, প্রথম এটা। আর দ্বিতীয় যেটা আছে, দ্বিতীয়টা আমাদের যে বলেছে অনুপাতটা সেটা 15:7। তাহলে প্রথম প্রকার পিতলে তামার যে পরিমাণটা আমরা দেখতে পাবো যে 8 আনুপাতিক ভাগার থেকে, আর দস্তাটা আছে 3। আর দ্বিতীয় প্রকার পিতলে তামা আছে 15, দস্তা আছে 7। এবার এই দুই প্রকার পিতল বলছে এই অনুপাতে মেশাবে, মানে এটা যে নতুন যেটা তৈরি হবে আমাদের নতুন, সেটা মেশাবে 5:2 অনুপাতে মেশাবে। তাহলে এইভাবে যদি মেশাই, ঠিক আছে, এই যে দুই প্রকার পিতলকে এই অনুপাতে যদি মেশাই, তাহলে নতুন প্রকার যে একটা পিতল তৈরি হবে, সেই নতুন প্রকার পিতলে তামা আর দস্তার অনুপাতটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের তামা আর দস্তার অনুপাত কিন্তু দরকার, কত হবে আমাদের। তাহলে আমরা ধরে নিব যে এই যে দুই প্রকার পিতল যে মিক্স করবে, যে নতুন প্রকার পিতল যে তৈরি করবে, সেটা ধরে নেব যে প্রথম প্রকার পিতল, এই যে দেখো প্রথম প্রকার পিতল 5x কিগ্রা সঙ্গে দ্বিতীয় প্রকার পিতল 2x কিগ্রা যদি মেশায়, তাই না, এইভাবে মেশাবে। তাহলে আমাদের যেটা করতে হবে এখানে আমরা লিখব, দেখো ধরি দিয়ে আমি ধরে নিচ্ছি যে প্রথম প্রকার সেটাকে আমি সাইড করে রেখে দিলাম। প্রথম প্রকার কত 5x, এই যে 5 থেকে অনুপাত থেকে যে নতুন প্রকার যে মিক্স করবে, তাহলে প্রথম প্রকার 5x কিগ্রা, দেখো এত কিগ্রা। আর এখানে আমি কিগ্রা পরিমাণটা নিয়ে নিলাম, একক একটা ধরে নিলাম যে 5x কিগ্রা ও বা এবং, এখানে এককও লিখতে পারো 5x একক, এখানে আমি দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় প্রকারটাকে নিয়ে নেব যে 2 থেকে 2x কিগ্রা, যে কিগ্রা এই পরিমাণটা নিয়ে নিলাম। ওকে, এত কিগ্রা পিতল মিশিয়ে, ঠিক আছে, এই যে 5x কিগ্রা এবং 2x কিগ্রা, প্রথম প্রকার 5x কিগ্রা এবং দ্বিতীয় প্রকার 2x কিগ্রা পিতল মিক্স করে আমাদের কি করবে, নতুন প্রকার পিতল তৈরি করবে। মিশিয়ে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে, নতুন প্রকারের পিতল পাওয়া যাবে। এই দেখো, তাহলে এই যে এখানে আমাদের দেখো প্রথম প্রকারটা আছে, দেখো প্রথম প্রকার আছে 5x আর দ্বিতীয় প্রকার আছে 2x। তাহলে প্রথম প্রকার পিতল এই যে 5x কিগ্রা আছে না, তাহলে 5x কিগ্রা পিতল থেকে কতটা তামা আছে আর কতটা দস্তা আছে, তাহলে তামা দস্তার পরিমাণটা বের করে নেব প্রথম প্রকার থেকে, তাই না, এই যে মোটটা আমাদের আছে। ওকে, এটা হচ্ছে আমাদের এখান থেকে 5x থেকে এটা বের করতে হবে, আর এখানে বের করতে হবে আমাদের 2x থেকে। যে প্রথম প্রকার 5x কিগ্রা পিতল থেকে আমরা বের করব তামার পরিমাণটা বের করব আর দস্তার পরিমাণটা বের করব। চলো, তাহলে আমরা এখন লিখব প্রথম প্রকার 5x কিগ্রা পিতল থেকে এর মধ্যে প্রকার 5x কিগ্রা পিতলের মধ্যে আমরা বের করব প্রথমে তামা আছে, তামার পরিমাণ। দেখো এই যে প্রথম প্রকার ছিল না 8:3, তাহলে 5x কিগ্রা থেকে তামার পরিমাণটা বের করতে চাইছি, সেটা কত হবে, অনুপাতের নিয়ম 8/,
এই যে 8 / আনুপাতিক যোগ 8 আর 3 যোগ করলে কত হবে 11, 8/11 ইন্টু আমরা কী থেকে বের করছি 5x কিগ্রা পিতল থেকে বের করছি, তাহলে 5x এটা গুণ হয়ে যাবে। এককটা আমি কিগ্রা ধরে নিয়েছি। আচ্ছা এখানে কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে এটা তোমরা গুণ করে নেবো পরে 8 × 5 = 40, 40x/11 কিগ্রা। ওকে। আচ্ছা এটা আমরা তামা বের করলাম, এবার দস্তার পরিমাণটা বের করে নেব এবং দস্তার পরিমাণ হবে, দেখো দস্তার পরিমাণটা লক্ষ্য করো, এই যে দস্তা হচ্ছে 3, তামা 8, দস্তা 3, তাহলে 3/11 ইন্টু 5x কিগ্রা। এখানে পেয়ে যাবা 15x/11 কিগ্রা। দেখো প্রথম প্রকার 5x কিগ্রা পিতলের মধ্যে থেকে তামার পরিমাণ বের করে নিয়েছি আর দস্তার পরিমাণ বের করে নিলাম। এবার একইভাবে আমরা দ্বিতীয় প্রকারে যে দ্বিতীয় প্রকার 2x কিগ্রা ধরেছি, সেই 2x কিগ্রা থেকে আমরা তামার পরিমাণটা বের করব আর দস্তার পরিমাণটাও বের করব। তো চলো এখন আমরা লিখব দ্বিতীয় প্রকারটা আছে কত 2x কিগ্রা। 2x কিগ্রা পিতল এর মধ্যে আমরা বের করব তামার পরিমাণ। তামার পরিমাণটা দেখো দ্বিতীয় প্রকারটা আছে এই যে 15:7 অনুপাতটা, এটা হচ্ছে তামা প্রথমটা, তাহলে 15 আনুপাতিক যোগ 15 আর 7 যোগ করে এটা 22 পাবা, তাহলে 15/22 গুণিত টোটাল আমরা দেখো 2x কিগ্রা পিতল থেকে বের করছি, তাহলে 2x কিগ্রা এখানে আমাদের গুণ হয়ে যাবে কিগ্রা। আচ্ছা এখানে আমরা এক কাজ করি, তো কাটাকাটি করি, দেখো এটা কাটাকাটি করা যাচ্ছে, এটা 11 পেয়ে গেলাম, তাহলে এখানে উপরে 15x আর নিচে কিন্তু 11 কিগ্রা, এবং এখান থেকে আমরা তামার পরিমাণটা বের করলাম এবং দস্তার পরিমাণটা বের করে নিই দ্বিতীয় প্রকার থেকে। তা আমরা লিখব এবং দস্তার পরিমাণটা দেখো তো অনুপাত থেকে, এই যে দ্বিতীয় প্রকার দস্তা হচ্ছে 7, তাহলে আমরা এখানে 7 আনুপাতিক যোগ, যেটা এই যে 15 আর 7 আনুপাতিক যোগ করলে 22 হয়, সেটা আমাদের হচ্ছে 22, আর আমরা 2x কিগ্রা থেকে বের করছি, এই যে দ্বিতীয় প্রকার 2x কিগ্রা পিতল আছে, তাহলে 2x গুণ হয়ে যাবে এত কিগ্রা। এখানে 2 দিয়ে কাটাকাটি করো 11, তাহলে এটা উপরে 7x, এই যে 7 আর x গুণ হয়ে 7x আর নিচে 11 তো কিগ্রা। দেখো আমরা প্রথম প্রকার থেকে আমরা তামার পরিমাণ দস্তার পরিমাণ বের করে নিয়েছি, দ্বিতীয় প্রকার থেকেও আমরা তামার পরিমাণ দস্তার পরিমাণ বের করলাম। এখন যে নতুন প্রকার পিতল তৈরি হবে, তাহলে এখানে মোট তামার পরিমাণটা আর মোট দস্তার পরিমাণটা বের করতে পারবো, কারণ দেখো এই যে প্রথম প্রকারের তামার পরিমাণটা আর দ্বিতীয় প্রকারের তামার পরিমাণটা যদি যোগ করে নিই, তাহলে মোট এই যে নতুন প্রকারের মোট পিতলে আমরা মোট তামার পরিমাণটা বের করে নেব। তা চলো এবার আমরা লিখব নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণ, তাই না? নতুন প্রকার পিতলে, যেটা নতুন প্রকার পিতল তৈরি করবে, নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণ, মোট তামার পরিমাণটা দেখো তো, এই যে তার প্রথম প্রকারের তামার পরিমাণটা আমরা পেয়েছিলাম 40x/11, এই যে দেখো এখানে 40x/11 যোগ, আর দ্বিতীয় প্রকারে তামার পরিমাণটা বের করেছিলাম 15x/11, 15x/11 এককটা আমরা কিগ্রা ধরেছি, চলো আমরা কিগ্রাই লিখে দিলাম। আচ্ছা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ দেখো 11 লসাগু, তো এখানে 40x নেমে যাবে আর 15x নেমে যাবে, কারণ হর যখন দেখো এটা যে মিলে যাচ্ছে তো উপরেটা নেমে যায়, মিলে গেছে উপরেটা নামিয়ে দেবা। আর এখানে যদি আমি যোগ করি 40 আর 15, এটা যোগ করে পেয়ে যাবো দেখো 55x/11 কিগ্রা, এককটা আমাদের এখানে কিগ্রা দিয়ে দিলাম। ওকে,
তাহলে নতুন প্রকারে পিতলে মোট তামার পরিমাণটা বের করলাম এবং দস্তার পরিমাণটা বের করে নেব। চলো এবার আমরা দস্তার পরিমাণটা বের করি। এবার আমরা এখানে লিখব এবং দিয়ে আমি লিখে দিচ্ছি, দেখো এবং দস্তার পরিমাণ। এটা কিন্তু আমাদের যেটা বের হচ্ছে নতুন প্রকার পিতলে মোট দস্তার পরিমাণ এবং দস্তার পরিমাণ। তাহলে মোট দস্তার পরিমাণটা কত হবে, যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো, এখানে এই যে প্রথম প্রকার পিতলে যে দস্তার পরিমাণটা ছিল 15x/11, তাহলে এখানে আমরা লিখব 15x/11 যোগ, আর দ্বিতীয় প্রকার পিতলে দস্তার পরিমাণটা বের করেছিলাম 7x/11, তাহলে এখানে আমরা লিখব 7x/11 কিগ্রা, তাই তো। তাহলে মোট কিন্তু আমাদের দস্তার পরিমাণটা বের করছে এবং মোট দস্তার পরিমাণ, এটা কিন্তু মোট, এই জায়গাটা একটু মোট কথাটা লিখে দিচ্ছি, মোট দস্তার পরিমাণ। তাহলে ভগ্নাংশে যোগবিয়োগ করলে 11 লসাগু, 15x নেমে যাবে, 7x নেমে যাবে কিগ্রা। আচ্ছা 15x 7x এটা কিন্তু আমাদের হয়ে যাবে 22x/11 কিগ্রা। ওকে, তা দেখো তাহলে নতুন প্রকার পিতলে, এই যে আমরা যেটা লিখলাম, নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণটা কিন্তু বের করেছি, আর নতুন প্রকার পিতলে মোট দস্তার পরিমাণটাও কিন্তু আমরা বের করে নিলাম। এবার যেটা আমাদের এখানে প্রশ্নে বলেছে, দেখো প্রশ্নে কি বলেছে, যে এই যে দেখো, যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণ অনুপাত। এখন আমরা কি করব, এই দুটোর অনুপাত বের করলে আমাদের হয়ে যাবে। এই দেখো, এই যে নতুন প্রকার পিতলের মোট তামার পরিমাণটা আর নতুন প্রকার পিতলের মোট দস্তার পরিমাণটা অনুপাত করে নেব এই দুটো, ঠিক আছে। এখন আমাদের এই মানের এবং এই মানের অনুপাত করতে হবে। তো চলো আমরা এখন অতএব যে লিখব, তো অতএব লিখব নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান। তাই যেটা বললাম, এই যে নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণটা যে বের করে রেখেছি, তাহলে এখানে লিখব আমরা 55x/11, আর নতুন প্রকার পিতলে মোট দস্তার পরিমাণটা আমরা বের করে রেখেছি, h2 দিয়ে লিখব 22x/11, ঠিক আছে। দেখো এই যে আমাদের অনুপাতটা, তো এখানে আমরা সরল করে নেব। দেখো এখানে 11 একই জিনিস কেটে দিতে পারবা, এই যেখানে x আছে xও কেটে দিতে পারবা, রয়ে গেল 55:22। এখানে কিন্তু আমাদের লঘিষ্ঠ করা যাবে, 11 দিয়ে আমরা ভাগ করতে পারবো। দেখো 11 পাচ্ছে 55 আর 11 দিয়ে 22, তাহলে আমাদের দাঁড়িয়ে গেল দেখো কত, 5:2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, পেয়ে গেলাম, ঠিক আছে। নতুন প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ অনুপাতটা হয়ে গেল কত, 5:2, আমাদের কিন্তু এটা অ্যান্সার। ওকে, যেটা আমাদের প্রশ্ন বলেছিল, এই যে দেখো এটা আমাদের জানতে চেয়েছিল যে নতুন প্রকার পিতল যে পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাতটা কত হবে, দেখো 5:2 আমাদের পাওয়া যাবে এটা। ওকে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্ন। চলো 10-এর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব। বলছে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম প্রকার 2:11 আর দ্বিতীয় প্রকার 5:21, মানে আগের মতো একদম আছে এই জিনিসটা। প্রথম প্রকার আছে আমাদের 2:11 আর দ্বিতীয় প্রকারটা আছে আমাদের 5:21 আছে। ওকে, এই যে এই 2 প্রকার। তাহলে এখানে দেখো তারপর যেটা বলেছে প্রশ্নে, এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশাবে, মানে আগেরটা যেটা বলে দিয়েছিল যে 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাবে, কিন্তু এখানে কিন্তু কি অনুপাতে বলেছে সেই অনুপাতটাই বের করতে বলেছে এখন, ঠিক আছে। মানে আগের অঙ্কের চেয়ে উল্টো অঙ্কটা, মানে যে 10-এর অঙ্কটা হবে না, যে 9 নম্বর অঙ্কের একটু মানে বিপরীতভাবে হবে অঙ্কটা, মানে সেই অনুপাতটা দেওয়া ছিল 9 নম্বরে, এখানে কিন্তু সেই অনুপাতটা বের করতে বলেছে। তাহলে যে অনুপাতে মেশাতে হবে তাকে আমরা ধরে নেব যে প্রথম প্রকার
এক্স এককের সঙ্গে এখানে আমরা এককটা নেব, দ্বিতীয় প্রকার ওয়াই একক যদি মেশানো হয় স্টেনলেস স্টিল, তাহলে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আর স্টিলের অনুপাতটা এখানে যেটা বলে দিয়েছে 7:2 কত হবে, 7:32 হবে। ঠিক আছে, এটা আমাদের বলেছে। তাহলে আমরা সেটাই করব। এখানে আমরা কি অনুপাতে, সেই অনুপাতটাকে আমরা এখানে ধরে নিব যে প্রথম প্রকার এক্স এককের সঙ্গে, মানে এখানে তোমরা কিগ্রাও লিখতে পারো, আগে যেভাবে কিগ্রা বা একক। তো চলো আমরা এখানে আগের মতো করে কিগ্রা ধরে নেব, তোমরা কিন্তু এককও লিখতে পারো। তো আমরা এখানে লিখব ধরি যে প্রথম প্রকার, এই যে আমাদের যেটা হবে প্রথম প্রকার এক্স কিগ্রা, এই যে প্রথম প্রকার এক্স কিগ্রা এবং দ্বিতীয় প্রকারটাকে আমি ধরে নিলাম কত, ওয়াই কিগ্রা। এই যে ওয়াই কিগ্রা, প্রথম প্রকার এক্স কিগ্রা এবং দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা। ঠিক আছে, এভাবে যদি মেশানো হয় ওয়াই কিগ্রা, এই যে কী আছে জিনিসটা এখানে, স্টেনলেস স্টিল। আমরা এখানে নামটা লিখব স্টেনলেস স্টিল কী করবে, এখানে মেশানো হয়েছে। এইভাবে প্রথম প্রকার এক্স কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা স্টেনলেস স্টিল মেশানো হয়েছে। ওকে, জাস্ট আমরা ধরে নিলাম কিন্তু অনুপাতটা, মানে x/y, তাহলে x/y কিন্তু আমাদের বেরোবে অ্যান্সারটা। তাহলে এখানে যেটা করব যে এখানে নতুন হবে আমাদের স্টেনলেস স্টিল। ঠিক আছে, তাহলে নতুন স্টেনলেস স্টিল, সেখানে আমাদের ক্রোমিয়ামের অনুপাতটা আর স্টিল, তাই তো, ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাতটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এই যে দুই প্রকার আছে, তাহলে প্রথম প্রকারটাকে কিন্তু আমরা ধরেছি কত, এই যে প্রথম প্রকারটাকে আমরা ধরেছি এক্স কিগ্রা, আর দ্বিতীয় প্রকারটা ধরেছি আমরা ওয়াই কিগ্রা। তাহলে প্রথম প্রকার এক্স কিগ্রা থেকে, এই যে প্রথম প্রকার এক্স কিগ্রা স্টেনলেস স্টিল, এটা যে স্টেনলেস স্টিল, এখান থেকে ক্রোমিয়ামের পরিমাণটা আর স্টিলের পরিমাণটা বের করে নিব, যেভাবে 9 নম্বর অঙ্কটা করতাম না। তো চলো, তো আমরা এখানে লিখব যে প্রথম প্রকার, একদম 9-এর মতো অঙ্কটা, প্রথম প্রকার এই যে এক্স কিগ্রা স্টেনলেস স্টিলের মধ্যে এক্স কিগ্রা স্টেনলেস স্টিলের মধ্যে আমরা বের করতে চাইছি কার পরিমাণটা, আমরা বের করব প্রথমে ক্রোমিয়াম। এই যে দেখো ক্রোমিয়ামের পরিমাণটা বের করব, মধ্যে ক্রোমিয়ামের পরিমাণ, দেখো তো ক্রোমিয়ামের পরিমাণটা কত হবে, প্রথম প্রকার যেটা আমাদের ক্রোমিয়ামটা 2 আছে, 2 আনুপাতিক যোগ, মানে 11 আর 2 যোগ করে যেটা 13 হবে, আর ইন্টু কী থেকে বের করছি আমরা, এক্স কিগ্রা থেকে বের করছি, এত কিগ্রা। এখানে তোমরা এককও লিখতে পারো, আমি কিগ্রা ধরে নিয়েছি, যাই হোক। তো এটা আমাদের দাঁড়িয়ে যাবে 2x/13 কিগ্রা। এবং আমরা স্টিলের পরিমাণটা বের করে নেব, এবং প্রথম প্রকার এক্স কিগ্রা স্টেনলেস স্টিলের মধ্যে আমরা বের করব কার পরিমাণটা, স্টিলের পরিমাণ। দেখো স্টিলটা কিন্তু এখানে 11 আছে, তাহলে এখানে 11 আনুপাতিক যোগ, যেটা আমরা 13 পেয়েছি, আর এক্স কিগ্রা থেকে বের করছি আমরা, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 11x/13 কিগ্রা। চলো এভাবে প্রথম প্রকার থেকে বের করলাম। এবার দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা থেকে বের করব ক্রোমিয়াম আর স্টিল বের করব। ঠিক আছে, তো চলো আমরা লিখব এখন দ্বিতীয় প্রকারটা কিন্তু আমরা ওয়াই কিগ্রা ধরেছিলাম, দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা স্টেনলেস স্টিলের
স্টিলের মধ্যে আমরা বের করব ক্রোমিয়ামের পরিমাণটা। ক্রোমিয়ামের পরিমাণটা দেখো তো দ্বিতীয় প্রকার, এই যে আমাদের এখানে খাতায় আছে দ্বিতীয় প্রকার ক্রোমিয়ামটা 5, তাহলে 5 বাই আনুপাতিক যোগ মানে 21 আর 5 যোগ, যেটা আমাদের 26 হয়ে যাবে, 26। আর কত থেকে বের করছি আমরা? ওয়াই কিগ্রা থেকে বের করছি, তাহলে ওয়াই, এটা আমাদের কিগ্রা। তো এখানে আমাদের দাঁড়িয়ে যাবে 5y বাই 26 কিগ্রা। এবং দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা স্টেনলেস স্টিলের মধ্যে থেকে আমরা কি বের করব? স্টিলের পরিমাণটা। তাহলে এবং স্টিলের পরিমাণ, দেখো স্টিলটা যদি অনুপাতে দেখো না, স্টিলটা কিন্তু 21 আছে, তাই না? দ্বিতীয় প্রকারে 21 বাই আনুপাতিক যোগ 26 গুণিত ওয়াই কিগ্রা থেকে বের করছি, দাঁড়িয়ে যাবে 21y বাই 26 কিগ্রা। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে গেছে। আমরা প্রথম প্রকার থেকে এক্স কিগ্রা থেকে আমরা ক্রোমিয়ামের পরিমাণ, স্টিলের পরিমাণ বের করে নিয়েছি। দ্বিতীয় প্রকার ওয়াই কিগ্রা থেকে ক্রোমিয়ামের পরিমাণ এবং স্টিলের পরিমাণও বের করে নিয়েছি। এবার এই দুই প্রকার মিক্স করে যে নতুন প্রকার আমাদের তৈরি করবে কি, হ্যাঁ, এই যে স্টেনলেস স্টিল নতুন প্রকার। তাহলে এবার আমরা কি করব? নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট কতটা ক্রোমিয়াম কতটা স্টিল পাওয়া যাবে সেটা তো আমরা এখান থেকে বের করতে পারবো আগের মতো করে। তা চলো সেটা আমরা লিখব এখন, যে নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট কার পরিমাণটা বের করব? ক্রোমিয়ামের পরিমাণ। মোট ক্রোমিয়ামের পরিমাণ। দেখো ক্রোমিয়ামের পরিমাণটা দেখো তো মোট। তাহলে নতুন প্রকার যে মিক্স করবে দেখো তো, এই যে প্রথম প্রকারে ছিল ক্রোমিয়ামটা কত? ক্রোমিয়ামটা ছিল 2x/13, তাহলে 2x/13 এর সঙ্গে যোগ হবে দ্বিতীয় প্রকারের যে ক্রোমিয়ামের পরিমাণটা, যেটা 5y বাই 26। তো এটা এখানে চলে আসবে আমাদের 5y বাই 26। ওকে, এই যে আমাদের দেখো, এই যে আমাদের পরিমাণটা এত কিগ্রা। আচ্ছা, এখানে একটু তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করতে পারো এই জায়গাটা, এটা 26 লসাগু হয়ে যাবে, কারণ 26কে 13 দিয়ে ভাগ যাবে, বড়টাই লসাগু। আর 13 দিয়ে 26 2, এটা 4x নেমে যাবে, আর 26 মিলে গেছে, তো এটা 5y নামে যাবে। 4x 5yতে যোগ হবে না, এভাবে রয়ে গেল আমাদের মানটা এত কিগ্রা। তো নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়ামের পরিমাণটা পেয়ে গেলাম এটা। এবং আমরা বের করে নেব কার পরিমাণটা, এবং মোট স্টিলের পরিমাণটা, এবং মোট স্টিলের পরিমাণ মানে নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট স্টিলের পরিমাণটা যদি বের করি, তাহলে স্টিলটা দেখো তো প্রথম প্রকারে এই যে এক্স কিগ্রার মধ্যে যে স্টিলের পরিমাণটা বের করেছিলাম 11x/13, তাহলে 11x/13 প্লাস, আর দ্বিতীয় প্রকার যে স্টিলে, এই যে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে আমরা স্টিলের পরিমাণটা বের করেছিলাম 21y বাই 26, তাহলে 21y বাই 26 কিগ্রা। কারণ ভগ্নাংশে যোগ বিয়োগটা করবো, লসাগু 26, 13 দিয়ে 26 মানে এটা 22 হয়ে যাবে, 22x, আর এখানে 21yটা আমাদের নেমে যাবে। দেখো এত কিগ্রা। এবার দেখো আমরা মোট ক্রোমিয়ামের পরিমাণ পেয়ে গেছি আর মোট স্টিলের পরিমাণ পেয়ে গেছি নতুন প্রকার স্টেনলেস স্টিলের মধ্যে। তাহলে এদের অনুপাতটা করে নিলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, অ্যান্সারটা অনুপাত কি আমাদের, যেটা দেখো এদের যে অনুপাতটা, মানে এই দুটোর অনুপাতটাই কিন্তু আমাদের যেটা হবে এটা হবে, এটা প্রশ্নে বলে দিয়েছি, এই যে 7:32, তাই না? তাহলে এখানে যেটা আমাদের প্রশ্নানুসারে যেটা আমরা লিখতে পারবো, তাহলে আমি তোমাদের যেটা দেখাবো, আমরা এখানে যেটা দেখাতে পারবো, দেখো অতএব এই যে দেখো এই যে
নতুন যেটা আমাদের মোট যেটা আমরা বের করলাম, নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট যে ক্রোমিয়ামের পরিমাণটা বের করলাম, যেটা আমরা পেলাম কত 4x প্লাস 5y বাই 26, এর সঙ্গে যে অনুপাতটা হবে মোট স্টিলের পরিমাণটা, এই যে 22x প্লাস 21y বাই 26, এই অনুপাতটা, ঠিক আছে, দেখো দেখা যাচ্ছিল না, সরি, এই যে অনুপাতটা আমাদের হবে, এই যে নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট ক্রোমিয়ামের পরিমাণটা ইজডু, আর নতুন প্রকার স্টেনলেস স্টিলে মোট স্টিলের যে পরিমাণটা, এই দুটোর অনুপাতটাই আমাদের প্রশ্নে যেটা বলে দিয়েছে। দেখো আমি যদি দেখাই তোমাদের প্রশ্নে, এই যে বলেছে দেখো নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা 7:32, মানে এই অনুপাতটাই বলে দিয়েছে 7:32, তাই না? দেখো এর সঙ্গে সমান হবে, আর এখান থেকে আমাদের বের হবে x:y, কী অনুপাতে মেশালে যেটা বলেছিল সেই অনুপাতটা কিন্তু বেরিয়ে আসবে আমাদের। আমরা x আর y ধরে নিয়েছিলাম, তাহলে x:y মানটা আমাদের দরকার এখান থেকে। তো চলো, তো আমরা কি করব, আমরা এখান থেকে দেখো তো যদি সরল করি, অনুপাতে এই যে একই জিনিস 26 কেটে দিতে পারবা, তাহলে আমাদের এখানে রয়ে গেল এই যে কত 4x প্লাস 5y ইজ টু 22x প্লাস 21y, আর এখানে 7:32, অনুপাতকে বাই করে নিতে পারবা, প্লাস 5y বাই 26x প্লাস 21y, এদিকেও বাই করে নাও 7/32। এবার এখানে আমরা বর্জ্য গুণ করব, ঠিক আছে, কোনাকুনি গুণ। তো এখানে দেখো এদিকেও গুণ করতে পারো, এদিকেও গুণ করতে পারো। তোমরা যদি এদিকে গুণ করো তো 7 দিয়ে 14 আর 7 দিয়ে 14 15, মানে 154, আর এদিকে যদি 4 দিয়ে গুণ করো তো 4 2 8 আর 4 3 12, মানে 128। তো এদিকে 128, এদিকে 154, থেকে এটা কিন্তু বড় আসছে, আমি বড় মানটাকে লিখতে চাইছি আগে, ঠিক আছে। তো চলো, তোমরা যেভাবে গুণ করতে পারো, তোমরা এদিকেও গুণ করতে পারো বা এই দিক দিয়েও গুণ করতে পারো। যেহেতু বড় মানটা আগে, আমরা যেহেতু বড় মানটা আগে লিখি তাহলে মাইনাস আসবে না, আর তোমরা যে আগে এটা গুণ করে নাও তো মাইনাস আসবে, ওই দিকে মাইনাস কেটে যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা 7 দিয়ে গুণ করি। তো দেখো 7 দিয়ে গুণ বলতে এভাবে দেখো 7 ইন্টু 22x প্লাস 21y সমান সমান, এভাবে কোনাকুনি গুণ করে সমান সমান দেবা, তারপরে এভাবে কোনাকুনি গুণ, মানে 32 ইন্টু 4x প্লাস 5y। তো চলো 7 দিয়ে যদি গুণ করা যায়, 7 দিয়ে 14 4, হাতে থাকলো 1, 7 দিয়ে 14 15, 154x, আবার এখানে 7 দিয়ে গুণ, 7 থেকে 7, 7 দিয়ে 14, আর এখানে 32, দেখো তাহলে 32 4-এ গুণ করে, এটা 4 দিয়ে 8 আর 4 3 12, 128x। দেখো এটা ছোটো মান আসলো না, এই যেটা বড় মান, এটা ছোটো মান, বড় মানটাকে আগে লেখার চেষ্টা করবা, মাইনাস শেষে আসবে না। আর এখানে যে পাই দিয়ে গুণ করি, 5 দিয়ে 10 আর 5 3 15, 1 16, এই যে দেখো এখন এক্সগুলো একদিকে, ওয়াইগুলো ডান দিকে করবো, তাহলে এক্সগুলো বাঁ দিকে নিয়ে আসবো, এইদিকে এক্স আছে আর এই এক্সটা নিয়ে আসবো, মাইনাস 128x। আর এখানে মাইনাস, দেখো মাইনাস আমাদের 128y তো আছি, আর এটাকে আমরা নিয়ে চলে আসবো, দেখো এইদিকে নিয়ে চলে আসবো, এই যে এটাকে যে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এটা আমাদের কত হবে, মাইনাস 147, এই যে আমাদের ওয়াই। দেখো তো আমাদের এভাবে দাঁড়ালো। আচ্ছা, আমরা এই জায়গাটা আমরা একটু মিস্টেক করেছি, এই জায়গাটা, ঠিক আছে, এটা আমাদের এখানে প্লাস হওয়ার কথা, তো এখানে মাইনাস আমি দিয়ে দিয়েছি, দেখে এটাকে আমি প্লাস করে দিলাম, কারণ এটা প্লাস আছে, প্লাস, এটা কিন্তু আমাদের প্লাস আছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমাদের একটু দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই দুই দিকে বিয়োগ করি, তাহলে এইদিকে যদি আমরা বিয়োগ করি, দেখো তো এটা বড় আছে, তাহলে 8-এ কত দিলে 14, তাহলে লক্ষ্য করে এখানে, তাহলে 8-এ কত দিলে 14, তাহলে এখানে আমাদের 6 দিলে হবে, এটা 6 হবে এই জায়গাটা, ওকে। আর এটা আমাদের, এটাকে 14 ধরেছে বলে এই যে 5টা 4 হয়ে যাবে, তাহলে 2-এ কত দিলে 4, এটা 2 দিলে, আর একে একে তো মিলে গেল, তা 26x দাঁড়ালো বিয়োগফলটা। আর এখানে এদিকে বিয়োগ করব, তো এটা কিন্তু বড় মান, তো 7-এ কত দিলে 10, 3 দিলে, এটা 6টা কিন্তু 5 হয়ে যাবে, 4-এ কত দিলে 5, 1 দিলে, আর 1 1 তো মিলে গেছে, তো এদিকে 13y পেয়ে গেলাম। আচ্ছা, এই যে 13কে 13 আর 13 দিয়ে 26, তাহলে আমরা এখানে 2x পেয়ে গেলাম, আমি 13 দিয়ে কাটাকাটি করতে পারলাম, আর এখানে 1y, মানে এটাকে শুধু y লিখি আমি, তাহলে আমরা এটাকে দেখো, লক্ষ্য করো তো,
এখানে এক্স বাই ওয়াই করলাম। আচ্ছা এখানে এক তো ছিল, এই যে ওয়াইকে এখানে নিয়ে চলে আসলাম, কিছু নয় তো এক ধরতে হয়, আর দুইটাকে এর নিচে নামিয়ে দেবো। তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই আমাদের রয়ে গেল 1:2। দেখো তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে। আমাদের যে বলেছিল এখানে প্রশ্নে যে এই যে আমাদের দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশাবে, সেটা কিন্তু আমাদের 1:2 অনুপাতে মেশাবে। তাহলে আমরা এখানে লিখব যে দুই প্রকার স্টেনলেস স্টিল এই যে 1:2 অনুপাতে মেশাতে হবে, 1:2 অনুপাতে মেশাবে, 1:2 অনুপাতে মেশাবে। জাস্ট আমি লিখে দিচ্ছি মেশাবে। ওকে, এই মেশাবে মানে নির্ণয় যে অনুপাতটা যেটা বের করতে বলেছিল 1:2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের একদম আজকের যে 10 নম্বর অঙ্ক। তো আজকের আমি পার্ট 2 ক্লাসে আমি 7 থেকে 10 এই 4টা অঙ্ক রেখেছি। পার্ট 2 ক্লাসে আমরা পার্ট 3 যে ক্লাসটা আসবে, পার্ট 3 ক্লাসে আমরা 11 থেকে শুরু করব। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, পার্ট 2 ক্লাস। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, ঠিক আছে, ভালো করে বুঝো। একবারে না বুঝতে পারলে তোমরা পুনরায় আবার ক্লাসটা দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা, প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবা। আমি কিন্তু পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।